50 বছর পরে ঠাকুমাকে হঠাৎ দেখে আপনার মনে একটা ধাক্কা যে লেগেছিল তা তো বুঝলুম, কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাব কীরকম দাঁড়ালো? নমস্কার, আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আজকে আপনাদের শোনাবো পরশুরামের লেখা যশোমতী। খুব সুন্দর একটি প্রেমের গল্প। আসুন শুরু করা যাক। যশোমতী। মেজর পুরঞ্জয় ভঞ্জ, এমডি আইএমএস, অনেক কাল হলো অবসর নিয়েছেন। রোগী দেখাও এখন প্রায় ছেড়েই দিয়েছেন। বয়স 75 পেরিয়েছেন। কলকাতায় নিজের বাড়ি আছে ওনার, কিন্তু স্থির হয়ে সেখানে থাকতে পারেন না। বছরের মধ্যে 8 মাস বাইরেই ঘুরে বেড়ান। শীতকাল। পুরঞ্জয় দেরাদুনে এসেছেন। 8-10 দিন থাকবেন। রাজপুর রোডে শিবালিক হোটেলে উঠেছেন। সঙ্গে আছে তার পুরনো চাকর বৃন্দাবন। প্রায় রাত 8টা। পুরঞ্জয় তার ঘরে ইজি চেয়ারে বসে একটি বই পড়ছেন। বৃন্দাবন এসে জানালো, এক বুড়ি গিন্নিমা দেখা করতে চান। পুরঞ্জয় বললেন, আসতে বলো তাকে। যিনি এলেন তিনি খুব ফর্সা, একটু মোটা, গাল আর থুতনিতে বলি পড়েছে। মাথায় প্রচুর চুল, কিন্তু প্রায় সব চুলই পেকে গেছে। পরনে সাদা গরদ, সাদা ফ্লানেলের জামা, তার উপর আলোয়ান। গলবস্ত্র হয়ে প্রণাম করে পুরঞ্জয়ের দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। পুরঞ্জয় বললেন, কোথা থেকে আসা হচ্ছে? চিনতে পারছি না তো। আগন্তুকা বললেন, আমি যশো, আলিপুরের যশোমতী। সে কি, তুমি যশো? যশোমতী গাঙ্গুলি? কি আশ্চর্য! গাঙ্গুলি আগে ছিল, এখন মুখুজ্জে। ও, তোমার স্বামী তো মুখুজ্জে, ভুলেই গেছিলাম। তোমাকে দেখে চমকেই গেছি। 55 বছর পর আবার দেখা হলো, চিনব কি করে বলো? তোমার এক মাথা কালো চুল ছিল, সব সাদা হয়ে গেছে, গালও কুঁচকে গেছে। তুমি অতি সুন্দরী তন্নি কিশোরী ছিলে। হাসলে গালে টোল পড়ত তোমার, দাঁত ঝিকমিক করে উঠত। যশোমতী ম্লান মুখে হাসলেন। ওই ওই, এখনো টোল পড়েছে, দাঁত ঝিকমিক করছে। বাঁধানো দাঁত। তা হোক, আগের মতোই সুন্দর ঝিকমিকে। আমাদের শরীরশাস্ত্রে বলে, দাঁত, নখ, চুল আর শিং জীবন্ত নয়, এদের সার নেই। আসল আর নকলে প্রায় সমানই কাজ চলে। সব কাজ চলে না। ছোলা ভাজা চিবুতে পারি না। ভালো ডেন্টিস্টকে দিয়ে বাঁধালেই পারবে। যশো, তুমি এখনো কোকিল কণ্ঠী, তবে গলার স্বর একটু মোটা হয়েছে। আমাকে দেখেই চিনতে পেরেছ? তা পারবো না কেন? তোমার চুল পেকেছে, টাকও পড়েছে, কিন্তু মুখের ছাদ তো বদলায়নি, গলাও বেশি তোবড়ায়নি। গলার স্বরও আগের মতোই আছে, তাই চিনতে খুব একটা অসুবিধে হয়নি। দেরাদুনে কবে এলে? আমার সন্ধানই বা পেলে কি করে? পরশু এখানে পৌঁছেছি। আমার নাতি ডেপুটি ট্রাফিক ম্যানেজার হয়ে এখানে এসেছে, তার কাছেই আছি। আজ সকালে এই হোটেলে দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে দেখা করতে এসেছিলুম। অতিথিদের লিস্টে তোমার নাম দেখলুম। নাতিকে নিয়ে এলে না কেন? আজ আজ এতকাল পরে তোমার সন্ধান পেলুম, তাই একাই দেখা করতে ইচ্ছে হলো। নাতি নাত বউকে কাল দেখো। এখন বলো, তোমার পরিবারের কথা বলো। সঙ্গে আনোনি ওদের? পরিবার? পরিবার কোথা, বিয়েই করিনি। অবাক হলে নাকি? অবিবাহিত বুড়ো তো কত শত রয়েছে। তোমার খবর বলো, স্বামী আর শ্বশুরবাড়ি ভালো পেয়েছিলে তো? মাথা নত করে যশোমতী বললেন, স্বামী স্বামী শুধু সন্তানের জন্মই দিয়েছিলেন। আমি তোমার সঙ্গে মিশতুম এই অপরাধে শ্বশুরবাড়ির সকলে আমাকে কলঙ্কিনী মনে করতেন। আমি বাবার একমাত্র সন্তান,
ভবিষ্যতে তার সম্পত্তি আমারই হবে। শুধু এই কারণেই তাঁরা আমাকে পুত্রবধূ করেছিলেন। বিয়ের 2 বছর পরেই স্বামী মারা যান। একটি মাত্র ছেলে আমার। আমার সব দুঃখ সে দূর করেছিল। সেও জোয়ান বয়সে চলে গেল। পুত্রবধূও প্রসবের পরে মারা গেল। এখন একমাত্র সম্বল নাতি ধ্রুব আর তার বউ রাকা। উফ, অনেক শোক পেয়েছ। ললাটের লিখন আমি মানি না। তবু কি মনে হচ্ছে জানো, তুমি ব্রাহ্মণের মেয়ে, আমি অব্রাহ্মণ। তোমার বাবা মা মনে করতেন আমার সঙ্গে তোমার বিয়ে দিলে গোহত্যা ব্রহ্মহত্যার মতো পাপ হবে। তারা যদি গোঁড়া না হতেন, আমাদের বিয়েতে যদি মত দিতেন, তবে তুমি এখনো সধবাই থাকতে। 2-4টে ছেলে মেয়েও হয়তো বেঁচে থাকতো। কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। কিছু মনে করো না। না না, মনে করব কেন? ছোটবেলায় তুমি রেগে ঢেকে কথা বলতে পারতে না। এখনও দেখছি তোমার মনের আর মুখের তফাৎ নেই। তুমি কেন বিয়ে করলে না তা তো বললে না। করিনি, তার কারণ তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিল। সহজে ভুলতেই পারিনি তোমায়। আমাকে বিয়ে দেওয়ার আমার বাবা মা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন তোমাকে আঁকড়েছিল। তোমার বিয়ে যখন অন্যের সঙ্গে হলো, তখন অত্যন্ত ঘা খেয়েছিলুম। দেহ মন প্রাণ যেন কেউ পিষে ফেলেছিল। পরে অবশ্য একটু একটু করে সামলে উঠেছিলুম। তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলুম, কিন্তু বিয়ের ইচ্ছে আর হয়নি। কোনো মেয়ের সঙ্গে মেলামেশাও করনি? তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমি সুখদেব বা রামকৃষ্ণ পরমহংস নই। পতন আমারও হয়েছিল, কিন্তু তা অল্পকালের জন্য। একদিন স্বপ্ন দেখলুম তোমার মৃতদেহ যেন আমি মারিয়ে যাচ্ছি। আর্তনাদ করে জেগে উঠলুম। ধিক্কারে মন ভরে গেল। হিঁদুর মেয়ে ছেলেবেলা থেকে সতীত্বের সংস্কার পায়, তাই তারা সহজে শুচি থাকে, কিন্তু পুরুষেরা কখনো সেই শিক্ষা পায় না। মেয়েদের বলা হয় সীতা সাবিত্রী হৈমবতীর মতন সতী হও, কিন্তু পুরুষদেরকেও বলে না রামচন্দ্রের মতো একনিষ্ঠ হও। কি নিয়ে এতকাল কাটালে? কেন? চাকরি, রোগীর চিকিৎসা, অজস্র বই পড়া আর ঘুরে বেড়ানো। তোমার স্মৃতি ক্রমশ মুছে গেলেও মনে যেন ছ্যাঁকা দিয়ে একটা ছাপ রেখে দিয়ে গেছিল। সেখানে আর কেউ কোনো স্থান পায়নি। ও কি, কাঁদছ নাকি? বড় বড় দুঃখের ভোগ তো তোমার চুকে গেছে। এখন আমার তুচ্ছ কথায় কাতর হচ্ছ কেন? শোনো যশো, তোমাকে অনিচ্ছায় বিয়ে করতে হয়েছিল, আর আমি এখনও কুমার আছি। এর জন্যে নিজেকে ছোট ভেবো না। তোমার বয়স ছিল মোটে 15, এখনকার হিসেবে প্রায় খুকি। তুমি আমাকে খুব ভালোবাসতে তা ঠিক, কিন্তু বাল্যকালে সে ভালোবাসা হচ্ছে ছেলে মানুষী ব্যাপার, তা চিরস্থায়ী হতে পারে না। তুমি কিছুই বোঝো না। বুঝি, কিছু কিছু বুঝি। তুমি ছিলে সেকেলে গোবেচারী শান্ত মেয়ে। বাবা মা যখন বিয়ে দিলেন তখন আপত্তি জানাবার শক্তি তোমার ছিল না। আমাকে ছাড়া আর কাউকেও বিয়ে করতে তুমি পারবে না এ কথা মুখ ফুটে বলার তোমার সাধ্য ছিল না। আর আমি ছিলুম তোমার চাইতে 5 বছরের বড়, প্রায় সাবালক। বাবা মা আমাকে নিজের মতো চলতে দিতেন। তুমি ছিলে নিতান্তই পরাধীন, আর আমি ছিলুম প্রায় স্বাধীন। আইবুড়ো থাকা তোমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু আমার পক্ষে ছিল না। যশো, একটা কথা জিজ্ঞাসা করছি, দোষ নিও না। মনে করো সে 55 বছর আগে তুমি যেন ছিলে একালের মেয়ে, বালিকা নও কিন্তু, 21-22 বছরের সাবালিকা। যদি আমি বলতুম, যশো, তোমার বাবা মা নাই বা মত দিলেন, তাদের অমতেই আমাদের বিয়ে হোক, তোমার ভার নেবার সামর্থ্য আমার আছে, তাহলে কি তুমি রাজি হতে? নিশ্চয়ই হতুম। যারা তোমাকে আজন্ম পালন করেছেন সেই বাবা মার মনে নিদারুণ কষ্ট দিয়ে তাদের ত্যাগ করতে পারতে? যার সঙ্গে তোমার পরিচয় খুব বেশি নয়, যে তোমার আপন শ্রেণীর লোক নয়,
সেই আমাকে বরণ করতে? নিশ্চয়ই করতুম। ধন্যবাদ যশো, তোমার উত্তর শুনে আমি ধন্য হয়েছি। স্ত্রী পুরুষের আকর্ষণ একটা প্রাকৃতিক বিধান, কিন্তু তারও সময় আছে। তখন বাবা মা ভাই বোনের চাইতে প্রেমাস্পদ বড় হয়ে ওঠে। তবে বিবাহের পর স্বামীরও প্রতিদ্বন্দ্বী আসে, সন্তান। কিশোর বয়সে তোমার যা অসাধ্য ছিল, সমাজের দৃষ্টিতে যা অন্যায় গণ্য হতো, যৌবনকালে বিনা দ্বিধায় তা তুমি করতে পারতে। তোমার এই কথা শুনেই আমি কৃতার্থ হয়েছি। কি যে বলো তুমি, তা ঠিক নেই। 15 বছরের সুশ্রী যশও যে কথা বলতে পারেনি বলে তোমার মন ভেঙে গিয়েছিল, সেই কথা 70 বছরের বুড়ি বিশ্রী যশও তোমাকে আজ মুখ ফুটে বলতে পেরেছে। এতে তোমার লাভটা কি হলো? তুমি কৃতার্থই বা হবে কেন? যা ঘটেছিল তার বদলে যদি অন্যরকম ঘটত? এরকম চিন্তা তো আকাশ কুসুম রচনা, বুড়ো বুড়ির পক্ষে নিছক পাগলামি। পাগলামি নয়, মনের পটে ছবি আঁকা। যে অতীতকাল চলে গেছে তার ধ্বংস হয়নি, তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা যায়, তাতে নতুন করে রং দেওয়া চলে। যাকগে, ওসব বাজে কথা রাখো। শোনো, কাল তুমি আমার ওখানেই খাবে, টপকেশ্বর রোড, জিম করবেট লজ। সন্ধ্যা 7টা নাগাদ এসো। আসবে তো? নাতিকে পাঠাতে পারি, সঙ্গে করে নিয়ে যাবে। না না, পাঠাতে হবে না, আমি একাই যেতে পারবো, ওদিকটা আমার জানা আছে। কিন্তু রাত্রে আমি দুধ মুড়ি বা দই চিড়েই খাই। বেশ তো, ফলাহারেরই ব্যবস্থা করব। যশোমতী চলে গেলেন। পরদিন সন্ধেবেলা পুরঞ্জয় জিম করবেট লজে উপস্থিত হলেন। যশোমতী স্মিত মুখে নমস্কার করলেন। তার নাতি ধ্রুব আর নাতবউ রাকা দুদিক থেকে পুরঞ্জয়ের 2 পা জড়িয়ে ধরে কলধ্বনি করে উঠল। পুরঞ্জয় বললেন, যশোমতী, এরা তো আমাকে চেনে না, তুমি পরিচয় করিয়ে দাও। যশোমতী বললেন, 55 বছর পরে কাল তোমাকে দেখেছি, আমি তোমার কতটুকুই বা জানি, তুমি নিজেই তোমার পরিচয় করিয়ে দাও না। পুরঞ্জয় বললেন, বেশ। শোনো দাদা ভাই ধ্রুব, আর কি নাম তোমার? রাকা। আমি হচ্ছি ডাক্তার পুরঞ্জয় ভঞ্জ, মেজর IMS, অবসরপ্রাপ্ত। চিকিৎসাবিদ্যা এখন প্রায় ভুলেই গেছি। বহুকাল আগে তোমাদের এই ঠাকুমার ছেলেবেলার সঙ্গী ছিলুম। আলিপুরে আমাদের পাশাপাশি বাড়ি ছিল। ওকে খ্যাপাবার জন্য আমি বলতুম, যশোটা, থসোটা। উনি আমাকে বলতেন, পুরোটা, ঘুরোটা। আমরা যেন ভাই বোন ছিলুম। ধ্রুব বলল, শুধুই ভাই বোন? তার চাইতে বরং বেশি হবে। একদিন দেখা না হলে অস্থির হয়ে পড়তুম আমরা। হিহি করে হেসে রাকা বলল, দাদু, শুনেছি আপনি স্পষ্ট বক্তা লোক, রেখে ঢেকে কিছু বলতে পারেন না। কেন কষ্ট করে বানিয়ে বানিয়ে মিছে কথা বলবেন? মন খোলসা করে বলে ফেলুন, আমরা সব জানি। আমাদের জেরার চোটে ঠাম্মা কবুল করেছেন। পুরঞ্জয় বললেন, যশো, তুমি দিব্যি একজোড়া সুখসারি টিয়া পাখি পুষেছ, এরা আমাকে ফ্যাসাদে ফেলবে না তো? হাত নেড়ে রাকা বলল, না না, আপনার কোনো চিন্তা নেই, নির্ভয়ে সত্যি কথা বলুন। ঠাম্মা আর আমরা সবাই খুব উদার, আমাদের কোনো সেকেলে অন্ধ সংস্কার নেই। বেশ বেশ, তাহলে তো নিশ্চয়ই শুনেছ যে যশোর সঙ্গে আমার প্রচণ্ড প্রেম হয়েছিল। তারপর ওর বিয়ে হয়ে যেতেই আমাদের ছাড়াছাড়ি হলো। মনের দুঃখে আমি বোম্বাই মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হলুম, তারপর বিলেত গেলুম। কাল 55 বছর পরে আবার ওর সঙ্গে দেখা হলো। প্রায় ভুলেই গিয়েছিলুম, কিন্তু হঠাৎ দেখে মনের মধ্যে একটা তোলপাড় উঠল, যাকে বলে আলোড়ন, বিক্ষোভ, আকুলি বিকুলি। ধ্রুব বলল, অবাক করলেন দাদু, বুড়িকে হঠাৎ দেখে বুড়োর পুরনো প্রেম দপ করে জ্বলে উঠল? আগেকার প্রেম উথলে উঠল? ঠিক আগেকার প্রেম নয়,
অন্যরকম আশ্চর্য অনুভূতি। তা উপলব্ধি করার বয়স তোমাদের এখনো হয়নি। যথাসম্ভব বুঝিয়ে দিচ্ছি, শোনো। নিশ্চয় জানো তোমাদের এই ঠাকুমা অসাধারণ সুন্দরী ছিলেন। রাকা বলল, আমার চাইতেও? মাই ডিয়ার ইয়াং লেডি, তুমি সুন্দরী বটে, কিন্তু তোমার সেকেলের দিদি শাশুড়ির তুলনায় তুমি একটু পেঁচি। যদি দৈবক্রমে ওর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে গত 55 বছরে আমার চোখের সামনেই উনি ক্রমশ বুড়ি হতেন। ধাপে ধাপে নয়, একটানা ক্রমিক পরিবর্তন। কিশোরী থেকে যুবতী, তারপর মধ্যবয়স্কা, প্রৌঢ়া, তারপর বৃদ্ধা। সবই সইয়ে সইয়ে তেল তেল করে ঘটত। আমার আশ্চর্য হবার কোনো কারণই থাকতো না। কবে উনি মোটাতে শুরু করলেন, কবে চশমা নিলেন, কবে দাঁত পড়ল, কবে চুলে পাক ধরল, প্রেমালাপ ঘুচে গিয়ে কবে সাংসারিক নিরস বিষয় একমাত্র আলোচ্য বিষয় হয়ে উঠল, এসব আমি লক্ষ্যই করতাম না। বৃক্ষতলার যৌবন বারবার ফিরে আসে, কিন্তু মানুষের ভাগ্যে তেমন হয় না। বাল্য যৌবন জরা আমাদের অবশ্যম্ভাবী, তার জন্যে আমরা প্রস্তুত থাকি। কিন্তু সেকালে সেই পরমা সুন্দরী কিশোরী যশ আর 55 বছর পরে যাকে দেখলুম সে বৃদ্ধা যশ, এই দুয়ের আকাশ পাতাল প্রভেদ। তাই হঠাৎ প্রবল ধাক্কা খেয়েছিলুম। রাকা বলল, হায় রে পুরুষের মন, রূপ ছাড়া আর কিছুই বোঝে না। আমি এখনই তো পেঁচি, বুড়ো হলে আমার যে কি গতি হবে তা কে জানে। ভয় নেই দিদি, তোমার ক্রমিক রূপান্তর ধ্রুবর চোখের সামনেই একটু একটু করে হবে। ও টেরই পাবে না, ডায়েরিতেও নোট করে রাখবে না। শেষ বয়সে হাড় গিলে কি শকুনি গৃধিনী হয়ে পড়ো, তাতেও ধ্রুব অবাক হবে না। প্রেমের দুই অঙ্গ, একটা দেহাশ্রিত আর একটা মনাশ্রিত। তোমাদের মনে এখন একসঙ্গে দুটো মিশে আছে, কিন্তু যতই বয়স বাড়বে ততই প্রথমটা লোপ পাবে, শুধু দ্বিতীয়টাই শেষ পর্যন্ত টিকে থাকবে। রাকা বলল, 55 বছর পরে ঠাকুমাকে হঠাৎ দেখে আপনার মনে একটা ধাক্কা যে লেগেছিল তা বুঝলুম, কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা, অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাব কীরকম দাঁড়ালো তা তো বুঝলুম না। পরপর দুটো অনুভূতি হলো। যশোমতীর দুই রূপ দেখলুম। ওকে ভুলেই গিয়েছিলুম। ওর হাসি দেখে আর গলার স্বর শুনে 55 বছর আগেকার সেই তন্বী কিশোরী মূর্তি মনের মধ্যে আবার ফুটে উঠল। তার কিছুমাত্র বিকার হয়নি, একেবারে যথাযথ অক্ষয় রয়ে গেছে। তার যে পরিবর্তন পরে ঘটেছে তা তো আমি দেখিনি, সেজন্য তার কোনো প্রভাবই আমার চিত্তস্থিত মূর্তির ওপর পড়েইনি। তারপরেই যশোর অন্য এক রূপ দেখলুম, দেহের নয়, আত্মার। আমার বুদ্ধিতে মন আর আত্মা একই বস্তু। বয়সের সঙ্গে তার পরিবর্তন হয়, কিন্তু ধারা বজায় থাকে, সেই জন্যই তো চিনতে পারা যায়। যেমন নদীর জলপ্রবাহ নিত্য নতুন, কিন্তু প্রবাহিনী সেই একই। যশোমতীর কথাই বুঝলুম, উনি সেই আগের মতন সংস্কারের দাসী বা গুরুজনের আজ্ঞাপালিকা ভীরু মেয়ে নন। ওর স্বাধীন বিচারের শক্তি হয়েছে, মনের কথা বলবার সাহস হয়েছে। উনি যদি সেকেলের কিশোরী না হয়ে 21-22 বছরের আধুনিকা হতেন, তবে সমস্ত বাধা অগ্রাহ্য করে আমাকেই বরণ করতেন। যশোমতী বললেন, এই তোরা চুপ কর, কেন ওকে এত বকাচ্ছিস, খেতে দিবি না? রাকা বলল, বারে, উনি নিজেই তো বক বক করছেন, আমরা শুধু একটু উস্কে দিচ্ছি। আসুন দাদু, এইবার খেতে বসুন। যশোমতী বললেন, টেবিলে খাবার দেব কি আসন পেতে দেব? পুরঞ্জয় বললেন, খাওয়াবে তো ফলার, টেবিলে তা মানায় না, আসনই ভালো, মেঝেতেই বসব। খাদ্যের আয়োজন দেখে পুরঞ্জয় বললেন, বাহ কি সুন্দর,
সাত্ত্বিক ভোজন একেই বলে। সাদা কম্বলের আসন, সাদা পাথরের থালায় ধবধবে সাদা চিঁড়ে, সাদা কলা, সাদা সন্দেশ, সাদা দই, আবার সামনে একটি সাদা বেড়াল বসে আছে। যশ, তোমার রুচির তুলনা নেই। রাকা বলল, আসল জিনিসেরই তো কোনো বর্ণনা করলেন না দাদু। এই পবিত্র শুভ্র খাদ্য সম্ভার পরিবেশন করছেন কে? একজন শুভ্রকেশী, শুভ্রকান্তি, শুচিস্মিতা সুন্দরী, যার দুটি মূর্তি আপনার চিত্রপটে চিরস্থায়ী হয়ে রয়েছে। পুরঞ্জয় বললেন, সাধু সাধু, চমৎকার। রাকা বলল, দাদু, একটি কথা নিবেদন করি। আমাদের দুজনকে তো সুখসারি বলেছেন, আমি বলি কি, আপনিও আমাদের এই নীড়ে ঢুকে পড়ুন, ঠাঁই আছে। যশোমতী দেবীর পানি গ্রহণ করুন, দুটিতে ব্যঙ্গমা ব্যঙ্গমীর মতন আমাদের কাছেই থাকবেন, সবাই মিলে পরমানন্দে দিন যাপন করব। যশোমতী বললেন, এই যা যা, তোরা বেশি জ্যাঠামি করিসনি। পুরঞ্জয় বললেন, শোনো রাকা দিদি, বুড়ো বুড়ির বিয়ে বিলেতে খুব চলে, ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে, কিন্তু আপাতত এদেশের রুচিতে তা বিকট। তার দরকারও কিছু নেই। যশোমতীর পূর্বরূপের ছাপ আমার মনে পাকা হয়ে রয়েছে। ওর আত্মার স্বরূপও আমি উপলব্ধি করেছি। উনিও আমাকে ভালো করেই বুঝেছেন। এর চাইতে বেশি উনিও চান না, আমিও চাই না। ধন্যবাদ। আবার আসবো অন্য গল্প নিয়ে।